প্রতিবেদন চূড়ান্ত করা ছাড়া কিছু বলা সম্ভব নয়। যদি সত্য হয় তার কারণ কি? প্রযোজ্য না। সাপ্লিমেন্টারি। আমার কাছে যে তথ্যটা আছে বিধানসভায় দেওয়া তথ্য, কোয়েশ্চেন আনস্টার কোয়েশ্চেন 2017-তে এবং একটা 2024-এ, এটা বিধানসভার তথ্য। তো আমি তুলে ধরছি। অ্যাকচুয়ালি যে তথ্যটা বলছে দিন দিন হ্রাস পাচ্ছে গরু সংখ্যা এবং মহিষ সংখ্যা। 2014-15-তে গরু সংখ্যা ছিল 8,23,844টি এবং মহিষ ছিল 10,860টি। 2015-16-তে 8,52,942টি গরু ছিল, তারপর মহিষের সংখ্যা ছিল 11,029টি। কিন্তু যখন বিজেপি সরকার আসলো এ রাজ্যে, তখন যে হিসাব বিধানসভায় দেওয়া তথ্য, 2020-21 গরু সংখ্যা কমে দাঁড়ালো 6,09,439টি এবং মহিষ সংখ্যা দাঁড়ালো 7,382টি। 21-22 6,10,896টি, মহিষ 7,753টি। তারপর 2022-23-এর যে হিসাব, ওইখানে আরো কমে গেছে, 6,14,413টি গরু এবং মহিষ 8,806। তাহলে আমাদের আগের যে পূর্বতন সরকার ছিল ওই আমলে প্রায় 8 লাখের উপরে গরু সংখ্যা ছিল, এখন প্রায় 2 লাখ থেকেও অধিক সংখ্যা কমে গেছে। এটা বিধানসভা দেওয়া তথ্য। তো আমার সবচেয়ে বড় অবাক করার বিষয়, বিজেপি যারা করেন তারা গোমাতার পূজা করেন বা তাহলে এরকম ভাবে কমে যাচ্ছে, মানে মানুষের গরু বা মহিষ পালনের প্রতি মানুষের চাহিদা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে সরকার কি ভূমিকা নেবে? 16-17 কত বলছে? 16-17 ছিল 8,41,178 গরু আর মহিষ 11,293। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক নয়ন সরকার মহোদয় যে বিষয়টা এখানে রেজ করেছে, এটা সত্যি যে আমরা যদি গত 10 বছরের সেন্সাস দেখি তাহলে কোনো বছর এটার সংখ্যাটা ডিক্রিজ হয়েছে। কিন্তু এটাও ঠিক আপনি যেটা বললেন যে 2016-17 সালে যেটা আপনার 8 লক্ষ, যদিও আমার কাছে 7,01,000-এর মতো 13,000-এর মতো দেখাচ্ছে, আমি জানি না আপনি কোথা থেকে নাম্বারটা পেয়েছেন। 7,13,000 আমার তথ্য বলছে যে 2017-18 পর্যন্ত সেই সংখ্যাটা ছিল। কিন্তু এটাও আপনাকে মানতে হবে 2012 সালের সেন্সাস যদি আমরা দেখি, 11-12-তে, 2011-12-তে কিন্তু গবাদি পশুর সংখ্যা ছিল 9,84,794, প্রায় 10 লাখ। 10 লাখ থেকে কিন্তু আপনার কি বলে 17-18 পর্যন্ত যদি আমরা হিসাব দেখি তাহলে এখান থেকে কিন্তু প্রায় 3 লক্ষ কমে গেছে আপনাদের সময়। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, এখন যদি আমরা 25 সালের কথা বলি, এখন পর্যন্ত আমাদের সেন্সাস চলছে, এই মাসের 25 তারিখে কমপ্লিট হবে। কিন্তু অ্যাজ অফ নাও আমরা যদি দেখি, অ্যাজ অন টুডে আমাদের কাছে যেটা ডেটা এসছে সে অনুযায়ী 7,33,000 গবাদি পশুর ডেটা আমরা এখন পর্যন্ত রিসিভ করেছি, কিন্তু এটা চলছে সার্ভে। তবে গবাদি পশুর সংখ্যা কমার পেছনে এখন আমি ফাইনালি বলতে পারছি না এটা কি কমছে নাকি বাড়ছে, তবে আমার বিশ্বাস কিছুটা কমবে। আমি যদি 12 সালের সাথে তুলনা করি তাহলে কমবে অনেকটাই। তার মূল কারণ আপনার এখানে মাননীয় কৃষিমন্ত্রীও আছেন, দেখবেন একটা সময় আমরা দেখেছি গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু গরুর হাল দিয়ে চাষ করে। এখন কিন্তু ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন মানুষ পাওয়ার টিলার দিচ্ছে, এখন মানুষ গরু কিনে হাল চাষ করতে চায়। এখন মানুষ গরু পালন করে শুধুমাত্র মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে বা মিল্ক কাউ যেটা আমাদের রয়েছে সেটার জন্য। তো এটা একটা গ্রামীণ ট্রেন্ড, গ্রামের মানুষ হাল চাষ ট্র্যাক্টর দিয়ে করে, পাওয়ার টিলার দিয়ে, স্বাভাবিক কারণে কমে যাচ্ছে। এটা যেমন আরেকটা রিজন কিন্তু আছে আমাদের রাজ্যে, বেশিরভাগ জমিতে মানুষ এখন রাবার প্লান্টেশন করছে। তো রাবার প্লান্টেশন করার কারণে কি হচ্ছে, গোখাদ্য কিন্তু কমে যাচ্ছে, ঘাস কমে যাচ্ছে। তো ঘাস কমে যাওয়ার কারণে, কারণ আপনি গরু পালবেন তাকে তো ফডার দিতে হবে, ঘাস দিতে হবে, গ্রিন ফডার দিতে হবে, সেটারও কিন্তু অনেক জায়গাতে শর্টেজ আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, এটাও সামহাও এটাকেও আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। কিছু কিছু বিজনেসম্যান আমরা দেখছি আমাদের রাজ্য থেকে গরু কিনে বহিরাজ্যে সেটাকে বা বাইরে
রপ্তানি করছে। তো এগুলি তো আমাদের রাজ্যে এটা মুভমেন্ট কম হচ্ছে, তো স্বাভাবিক কারণে তারা অন্য পারপাসে সেগুলি নিয়ে যায়। তো এটাও একটা কিন্তু রিজন। আরেকটা রিজন আমি আপনাকে বলি, আমাদের দপ্তর বিশেষ করে আমাদের রাজ্যে দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প চালু করেছি রাজ্যে। এবং উন্নত গোধন প্রকল্পে আমাদের 2021-22, 22-23 এবং 23-24 এই 3 বছরে আমাদের টার্গেট হয়েছে 1.5 লক্ষ যাতে আমরা আর্টিফিশিয়াল ইনসিমিনেশন করতে পারি থ্রো এক্সপোর্টেড সিমেন্ট অর কনভেনশনাল সিমেন্ট। এবং সে অনুযায়ী আমাদের কিন্তু কাজ চলেছে। এবং এখন পর্যন্ত আমাদের রাজ্যে প্রায় 58,000 মিলস কাউ কিন্তু বর্ন হয়েছে। তো ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু গরুর সংখ্যা বাড়ানোর জন্য সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং বিশেষ করে আর্টিফিশিয়াল ইনসিমিনেশন প্রোগ্রাম যেটা আমরা বলছি থ্রু এক্সপোর্টেড সিমেন্ট বা কনভেনশনাল সিমেন্ট, এটা কিন্তু আপনাদের সময় ছিল, এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এটা আমরা করেছি। তার মূল কারণ এক তো আমাদের ভারসাম্য বজায় রাখা, দুই হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি করা। তো এটাও কিন্তু আমাদের স্কিম রয়েছে। রিসেন্টলি আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের 8টা জেলাতে আমরা বড় 8টা ডেইরি ডেভেলপমেন্ট সেক্টর আমরা খুলতে চাই। তার জন্য আমরা বাইরে থেকে সমস্ত টেকনোলজি আনছি এবং হেইফার রিয়ারিং স্কিমে 150টা হেইফার আমরা কিন্তু বহিরাজ্য থেকে আনছি, হরিয়ানা থেকে অলরেডি ট্রান্সপোর্টেশন চলছে, রাস্তায় আসছে। এই হেইফারের মাধ্যমে আমরা 150 জন বেনিফিশিয়ারি সিলেকশন করেছি যাদের ধরুন পার ডে 20 লিটার 25 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, এরকমের উন্নত গাভী আমরা নিয়ে আসছি। তো আমাদের দপ্তরের পক্ষ থেকে সব রকমের প্রচেষ্টা আছে। তো আমি বলবো ঠিক আছে, আপনার প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু আমরা পরবর্তী সময় যেটা আপনি রাজনীতি করার চেষ্টা করেছেন এটা না করলেও ভালো। কারণ আমাদের মধ্যে সেই মানসিকতা আছে, আমরা গরুকে মা বলেই সম্মান করি, আমরা গরুকে খাদ্য বলে ইয়ে করি না, কনসিডার করি না। আমাদের দেশে গরুকে গো মাতা হিসেবে আমরা সম্মান করি এবং তার জন্য কাজ করছি। কিন্তু আহ, এটা কিন্তু প্র্যাকটিক্যাল যে এখন কিন্তু গরু দিয়ে, আপনিও ছোট ছিলেন আপনার গ্রামে দেখেছেন কৃষক যারা ছিল গরুর হাল দিয়ে তারা চাষ করে। এখন কয়টা আপনার গ্রামে কয়জনকে দেখছেন যে গরু কিনে হাল চাষ করে? এখন টেকনোলজির যুগ, সবাই টেকনোলজি ইউজ করতে চায়। এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে হিউজ মেশিনারি দিচ্ছে, আপনার কি বলে পাওয়ার টিলার, ইভেন গরু এই যে ধান মাড়াই করে তারও মেশিন চলে এসেছে আলাদা করে। তো স্বাভাবিক কারণে এগুলির সংখ্যাটা কমে যাচ্ছে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নকর্তা মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। Sir, admit start question number 11. Honourable Speaker, sir. Admit start question number 11. বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে মন্ডল কমিশনের সুপারিশগুলি রূপায়ণ করছে কিনা? উত্তর, মন্ডল কমিশনের সুপারিশগুলির মধ্যে বর্তমানে রাজ্য সরকার ওবিসি সম্প্রদায়ের উন্নয়নে যা রূপায়ণ করেছে। নাম্বার 1, ওবিসি জনগোষ্ঠীর আর্থিক, সামাজিক ও শিক্ষার সার্বিক উন্নয়নের প্রশ্নে ইতিমধ্যে রাজ্যে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গঠন করা হয়েছে। বর্তমানে ওবিসি কর্পোরেশনের অধীনে যে সমস্ত প্রকল্পগুলি রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে কৃষিক্ষেত্রে ঋণ, পরিবহন ক্ষেত্রে ঋণ, মহিলা সমৃদ্ধি যোজনা, মাইক্রো ফিন্যান্স, শিল্প সম্পদ, ক্ষুদ্র ব্যবসায়িক ক্ষেত্রে ঋণ প্রভৃতি। 2 নম্বর, রাজ্য সরকার ওবিসি জনগোষ্ঠীর জীবনযাত্রার সার্বিক উন্নয়নে পূর্বতন সংযুক্ত তফসিলি জাতি কল্যাণ ও অন্যান্য পদ শ্রেণী কল্যাণ দপ্তরকে পৃথকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ ওবিসি কল্যাণ দপ্তর গঠন করেছে, যাতে করে এই দপ্তর রাজ্যের ওবিসি তালিকাভুক্ত ওবিসি জনগোষ্ঠীর সার্বিক জীবনযাত্রা উন্নয়নের প্রশ্নে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারে। 3, রাজ্যের ওবিসি জনগোষ্ঠীর প্রত্যেকটি জনগণ যাতে প্রকৃত শিক্ষায় আলোকিত হয়
সেই ব্যাপারে দপ্তর যথেষ্ট সচেষ্ট এবং সেই লক্ষ্যে দপ্তর প্রতিনিয়ত কাজ করে চলেছে। ইতিমধ্যে রাজ্য সরকার সর্বমোট 600 শয্যা বিশিষ্ট 5টি ওবিসি ছাত্রাবাস নির্মাণের প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে প্রেরণ করেছে। দপ্তরের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগরতলার হাপানিয়া স্থিত ওমেন্স পলিটেকনিক কলেজ পরিসরে 200 শয্যা বিশিষ্ট মহিলা হোস্টেল তৈরির প্রস্তাবটি কেন্দ্র সরকারের কর্তৃক অতি শীঘ্রই বিবেচিত হতে যাচ্ছে। চার, কেন্দ্র সহযোগিতার প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক 2 নম্বর Supplementary, sir. Sir, the Mondal Commission was established. কি বলেছেন না? না না মাননীয় মন্ত্রী মহোদয় আপনি পরশ করুন। কেন্দ্র সহযোগিতার প্রকল্প সমূহ যেমন প্রাক মাধ্যমিক মাধ্যমিকোত্তর বৃত্তির প্রবৃত্তির সঠিক রূপায়ণে রাজ্য সরকার আন্তরিকভাবে সচেষ্ট, যাতে করে এই সুফল এই জনগোষ্ঠীর প্রত্যেকটি যোগ্য ছাত্রছাত্রী গ্রহণ করতে পারে। 2022-23 বছরে সর্বমোট 23,152 না আর আমি কানেক্ট লাগবে করতে। না প্লিজ কন্টিনিউ। মাননীয় মিনিস্টার প্লিজ কন্টিনিউ। ও 2023-24 বছরে সর্বমোট মাননীয় অধ্যক্ষ মহোদয় প্লিজ কন্টিনিউ প্লিজ আপনি প্লিজ ওবিসি অংশের ছাত্রছাত্রী উক্ত প্রাক মাধ্যমিক বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 বছরে এই প্রাক মাধ্যমিক বৃত্তি পাওয়ার সাপেক্ষে আবেদনকারীর সংখ্যা 24,003। অনুরূপভাবে 2022-23 বছরে সর্বমোট 20,008 এবং 2023-24 বছরে সর্বমোট 20,593 ওবিসি অংশের ছাত্রছাত্রী উক্ত মাধ্যমিকোত্তর বৃত্তি পেয়েছে এবং বর্তমানে 2024-25 বছরে এই মাধ্যমিকোত্তর বৃত্তি পাওয়ার সাপেক্ষে এখনো পর্যন্ত আবেদনকারীর সংখ্যা 22,255। অন্যদিকে ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বিগত 2022-23 অর্থ বছরে ধলাই জেলায় আমবাসা মহকুমার অন্তর্গত 14টি বিদ্যালয়ে মেয়েদের পরিষ্কার পরিচ্ছন্নতাকে মাথায় রেখে মোট 28টি স্যানিটারি ন্যাপকিন তৈরি করার যন্ত্র প্রদান করে, যাতে করে এই সমস্ত বিদ্যালয় পাঠরত ছাত্রীরা দারুণভাবে উপকৃত হয় এবং উপকৃত হয়েছে। অনুরূপভাবে ওবিসি কর্পোরেশন কর্তৃক রানীর বাজার মিউনিসিপাল এলাকায় সর্বসাধারণের সুবিধার জন্য 2022-23 বছরে একটি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে করে এই এলাকার ব্যবসায়ী সহ সকল অংশের জনগণ দারুণভাবে উপকৃত হয়েছে। এর পাশাপাশি সিপাহীজলা জেলার নরছল এলাকায় মোট 100 জন রাবার শাসীকে ওবিসি কর্পোরেশন কর্তৃক আধুনিক প্রশিক্ষণ সহ আধুনিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এতে করে এই এলাকার উক্ত রাবার শাসীরা দারুণভাবে উপকৃত হয়েছে। এছাড়াও রাজ্যের ওবিসি কর্পোরেশন ডেভেলপমেন্ট 2024-25 অর্থ বছরে তার নিজস্ব আয়ের উৎস থেকে সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের 10টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ক্রিয়া সামগ্রী বিতরণ করে, যাতে পড়াশোনার পাশাপাশি তাদের ক্রিয়া ক্ষেত্রেও
প্রকৃত মান উন্নয়ন ঘটে। ধন্যবাদ। Supplementation. Sir, 1979 যখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় ছিলেন, জনতা গভর্নমেন্ট, একটা মন্ডল কমিশন করা হয়েছিল with a view to socially and educationally backward communityর জন্য, headed by বিপি মন্ডল, মেম্বার অফ পার্লামেন্ট। 5 জন সদস্য ছিলেন, 4 জন ছিলেন ওবিসি, 1 জন ছিলেন শিডিউল কাস্ট। এর উদ্দেশ্য ছিল যে সোশিয়ালি এন্ড এডুকেশনালি ডেভেলপমেন্ট কতগুলি সাজেশন দেওয়া হচ্ছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে their suggestion was prescribe 11 ingredients to associate the backward communities and how to develop their educational and social status. এই সম্পর্কে মাননীয় মন্ত্রী মহোদয় এবং বলেছেন এই করেছেন, এই প্রস্তাব 7 বছর পরে তো হয় না স্যার। আমার বক্তব্য হলো এই ওবিসিদের ডেভেলপমেন্টের জন্য এখানে বলে দিয়েছেন স্পেসিফিক্যালি যে হায়ার এডুকেশনে 27% দেওয়া হবে এবং এনআইটি, আইআইএস, আইআইএমএস এবং 93rd অ্যামেন্ডমেন্টে কতগুলি প্রভিশন করেছে। এই অনুপাতে রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে? এখন বলছেন কেন্দ্রের কাছে আপনারা প্রপোজাল দিয়েছেন, প্রপোজাল কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ফর দ্য ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন, যেটা বলছে ইট ইজ পেপার বলুন। মাননীয় স্পিকার স্যার, আমি বিস্তারিত ভাবে আলোচনা করেছি, তো পাশাপাশি আমি এটুকুই বলবো, উনি হয়তো লক্ষ্য করেননি যে লোন, বিভিন্ন বিষয়ে আমরা লোন দিচ্ছি যাতে করে সামাজিক ক্ষেত্রে আত্মনির্ভর হতে পারে আমাদের ওবিসি জনগোষ্ঠী। তার পাশাপাশি আমরা যে মুখ্যমন্ত্রী আকাঙ্ক্ষা যে স্কিম, সেই স্কিমের মাধ্যমে যাতে করে আমাদের মেধাবী যারা গরিব অংশের যে ছাত্রছাত্রীরা যারা রয়েছে, যারা কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করে, যাতে ভালো মানের চাকরি পেতে পারে, সেই স্কিমও আমাদের সরকার চালু প্রসেসের মধ্যে চলছে, অলরেডি সেটা ডিক্লেয়ার হয়ে গেছে। আমাদের ওবিসি সম্প্রদায়কে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশাতে, সেই লক্ষ্যে আমাদের বর্তমান সরকার কাজ করছে। কেননা বিগত দিনের যে সরকারগুলো ছিল, যে ওবিসি সম্প্রদায়দেরকে গুরুত্ব দেওয়া হয়নি। তো আজকে আমরা যদি লক্ষ্য করি যে বিগত দিনে যেমন আমরা জানি যে মুসলিম কমিউনিটি যারা আছেন তারা হজ যাত্রা করেন। যখন আমি ডিপার্টমেন্টের 1 বছর 2023-এ যখন আমি ওবিসি দপ্তর আমি পেয়েছি, সেই তখন আমি ভাবলাম অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি আমাদের ওবিসি সম্প্রদায়কেও সুযোগ করে দেওয়া দরকার। তার জন্য আমি প্রপোজাল দিয়েছি যাতে করে ধর্মীয় যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে আমাদের ওবিসি সম্প্রদায়ের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যাতে যেতে পারে, তার জন্য সেই স্কিমের আমি চালু করার ব্যবস্থা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা। আশা করি আগামী বছরের মধ্যে সেগুলো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। এখন প্রশ্ন উত্তর বাংলা সদস্য প্রশ্নোত্তরগুলো শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর মৌখিকভাবে দেওয়া সম্ভব হয়নি, সেগুলো সহ তারকা চিহ্নবিহীন প্রশ্নগুলো উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, আমার একটা জরুরি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করতে চাইছি স্যার। আপনি জানেন স্যার, বড় ভাষা লেখার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট সমর্থনে আজ সারা ত্রিপুরায় রাস্তা অবরোধ চলছে। আর এর সমর্থনে সারা ত্রিপুরায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন এবং কিছু সামাজিক সংগঠন এই সমর্থন করছে। আমাদের মহারাজা প্রদীপ কিশোর দেববর্মা, তিনি রোমান স্ক্রিপ্ট চালুর সমর্থনে আজকে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন এবং নৈতিক সমর্থন জানিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমরাও ওনার সঙ্গে একসাথে সহমত পোষণ করছি। মাননীয় স্পিকার স্যার,
কিছুদিন আগে সিবিএসসি যে পরীক্ষা হয়ে গেছে, সেখানে বাংলা ভাষায় প্রশ্নপত্র হওয়ার কারণে কিছু লিখতে পারেনি আমাদের ত্রিপ্রাসা স্টুডেন্টরা। কিছু পরীক্ষায় কেন্দ্রে ট্রান্সলেটর থাকলেও অনেক কেন্দ্রে ট্রান্সলেটর ছিল না। সে কারণে অনেক ছাত্রছাত্রী ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে আসতে হয়েছে পরীক্ষা কেন্দ্রে। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী ইংলিশ মিডিয়াম এ পড়াশোনা করে কেজি 1 থেকে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা দিয়েছেন, তাদের পক্ষে বাংলা হরফে ক খ ভাষা করে প্রশ্ন উত্তর লেখা সম্পূর্ণ অসম্ভব এবং কঠিন। তাই পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্ট দিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রী সহ অভিভাবকরা দাবি জানিয়ে এসেছে, এমনকি আন্দোলন করে আছে। আমরা চাই আমাদের সরকার এই সমস্যা শীঘ্রই সমাধান করে দিয়ে আমাদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করুক। মাননীয় স্পিকার স্যার, আমাদের রাজ্যে বিভিন্ন কোর্টে যেমন ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টেও সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি কোনো সাক্ষী প্রদানকারী বাংলা, ইংরেজি এবং হিন্দি বলতে পারেন না, সেখানেও ট্রান্সলেটর দেওয়া হয়, ক খ ভাষা ট্রান্সলেট করার জন্য দেওয়া হয়। তেমনি আমাদের এই পবিত্র বিধানসভায় আজকে ক খ ভাষাকে ট্রান্সলেট করার জন্য এখানে নিয়োগ করা হয়েছে মাননীয় স্পিকার স্যার। সুতরাং যদি পরীক্ষা কেন্দ্রগুলিতে ট্রান্সলেটর যদি থাকতো, আমাদের সিবিএসসি যারা পরীক্ষা দিয়েছে তারা ব্ল্যাঙ্ক পেপার দিয়ে আসতে হতো না। তাই আমি চাই এটা একটা স্থায়ী সমাধান হোক। মাননীয় স্পিকার স্যার, কবর ভাষা কোন স্ক্রিপ্টে বা হরফ দিয়ে লেখা হবে তার জন্য অনেক কমিশন গঠিত হয়েছে। যেমন 1990 সালে স্বর্গীয় শ্যামাচরণ ত্রিপুরা মহোদয়কে চেয়ারম্যান করে স্ক্রিপ্ট সিলেকশন কমিটি। স্পেসিফিক প্রশ্নটা করুন স্যার, এটাই আমি একটু বলতে চাইছি স্যার, যেটা আন্দোলন চলছে স্যার, এই বিষয়ে আমি একটু আপনাকে তুলে ধরছি। গ্রহণ করা হয়েছে এবং ওই কমিটি স্যার, আপনি হিস্ট্রি তো বলছিলেন, আমরা শুনেছি, আপনি প্লিজ একটা স্পেসিফাই করবেন এটা স্যার। আমি একটু, আমাকে 2 মিনিট সময় দেন স্যার, আমি এখন শেষ করছি। স্যার, ওই কমিটি গঠন করা হয়েছে এবং ওই কমিটি ইংলিশ অ্যালফাবেট অফ রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল স্যার। তারপর 1992 সালে প্রাইমারি স্কুল ল্যাঙ্গুয়েজ রেগুলেশন 1992 সালে পাস করেছে পিটিএডিসিতে স্যার। চালু হয়েছিল, বইও প্রিন্ট করা হয়েছিল অমিয় দেববর্মার নেতৃত্বে স্যার। বামফ্রন্ট সরকার আসার পর সেই রোমান স্ক্রিপ্টে ছাপানো বইগুলো বাতিল করা হয়েছিল। তারপর 2004 সনে শ্রী পবিত্র সরকারের নেতৃত্বে একটি ভাষা কমিশন গঠন করা হয়, যার মূল প্রতিপাদ্য ছিল ক খ ভাষা কোন হরফে বা স্ক্রিপ্টে লেখা হবে। 2005 সনে যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেখানেও ইংলিশ মিডিয়াম অ্যালফাবেট রোমান স্ক্রিপ্টে লেখার জন্য সুপারিশ করা হয়েছিল। মাননীয় স্পিকার স্যার, তৎকালীন বামফ্রন্ট সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে দিয়ে যে ভাষা কমিশন গঠন করেছিল, সেই কমিশনের মর্যাদা দিয়ে জোরপূর্বক বাংলা হরফে ক খ ভাষাকে লেখার প্রণালী চাপিয়ে দিয়েছিল। শ্রীযুক্ত পবিত্র সরকারের ভাষা কমিশনের সুপারিশকে অগ্রাহ্য করা হয়েছিল। এটা ক খ ভাষা লেখার ক্ষেত্রে যে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে আজ, তার জন্য মূলত দায়ী বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার চাইছিল না যে অন্যান্য ভাষার মতন ক খ ভাষার বিকাশ ঘটুক। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী মহোদয় দীর্ঘদিন এই বিধানসভায় ছিলেন, আজকে তিনি ছিলেন। আমি যখন এই প্রশ্ন ওঠার সময় তিনি এখান থেকে চলে গেলেন, এবং কিন্তু এই বিষয়ে তিনি সম্পূর্ণ নীরব ছিলেন। তাদের সরকার ভাষা কমিশন সুপারিশ থাকার সত্ত্বেও রোমান স্ক্রিপ্টে ক খ ভাষা লেখার প্রণালী চালু করলো না। এর কোন স্পষ্ট জবাব দেন নাই। তারা এখন মায়া কান্না করছেন। এই সমস্ত দ্বিচারিতা জননেতারা ভালোভাবে বুঝতে পেরেছেন বলেই সিপিএম দল এখন রিকা হয়ে গেছে গ্রাম পাড়ায়। শুধু তাই নয়, আপনার মাননীয় স্পিকার স্যার, আপনি পয়েন্টটা বুঝলাম না। সিপিএম আমি এখন সেটা না, সিপিএম পার্টি এখন গ্রামে গঞ্জে কি হয়েছে? রিকা স্যার, হলিকা মানে গ্রাম অঞ্চলে তাদের সংগঠন শেষ।
শুধু তাই নয়, মাননীয় স্পিকার স্যার, এই পবিত্র বিধানসভায় কংগ্রেস দলের 3 জন জনপ্রতিনিধি বর্তমানে রয়েছেন। ওনাদের পক্ষ থেকেও তেমন কোনো সমর্থক ভূমিকা নিতে দেখা যায়নি। আর আজ যখন শত শত ছাত্রছাত্রী রোমান স্ক্রিপ্ট দিয়ে কবর ভাষা লেখার দাবিতে আন্দোলন, তখন কারো মায়া কান্না, কারো মেকি দরদি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস দল ও উপজাতিদের ভাষা বিকাশ প্রচার প্রসারের জন্য উল্লেখযোগ্য ভূমিকা নেন নাই বলেই আজ গ্রাম পাহাড়ের উপজাতি অধিষ্ঠিত এলাকায় কংগ্রেস দলের এই শোচনীয় পরিণতি। লোক দেখানো দরদ দেখিয়ে যে জনসমর্থন পাওয়া যায় না, কংগ্রেস দলের এই চরম পরিণতি তার জ্বলন্ত উদাহরণ। মাননীয় স্পিকার স্যার, সম্প্রতি নয়াদিল্লিতে জনজাতিদের সমস্যা সমাধানের জন্য এমনকি রাজ্যের সশস্ত্র সংগ্রামকে চিরতরে বিলুপ্ত করার অভিপ্রায়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এমতো অবস্থায় আমার বিশ্বাস ককবরক ভাষা রোমান স্ক্রিপ্টের লেখার বিষয়টি সন্তোষজনক ভাবে সমাধান করার জন্য পদক্ষেপ নেবে আমাদের সরকার এবং সমাধান করে দেবে। আমি আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ে আমাদের সরকারের সুস্পষ্ট অবস্থান প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, এবং তিনি এই পবিত্র বিধানসভায় এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান যদি স্পষ্ট করেন, তাহলে আমরা জানতে পারবো আমাদের সরকারের অবস্থান কি হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, before Honorable Chief Minister replies to this question, আমি আমার অভিজ্ঞতা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের কি হয়েছে বিষয় নিয়ে হাউসে কয়েকটি কথা। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গত বিধানসভা অধিবেশন চলাকালীন মাননীয় বিধায়ক বিশ্বজিৎ কলই সহ আমি ওনার চেম্বারে যাই এবং রোমান স্ক্রিপ্টটা কিভাবে ব্যবহার করা যাবে বা সরকারি যে পদক্ষেপ আমরা নিচ্ছি এটিকে কিভাবে ছাত্রদের মাঝে নিয়ে দেওয়া যায়, একটা সলিউশন অনারেবল সিএম এর রূপে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কর্মকর্তাদের সামনে একটা আলোচনা। সেখানে বলা ছিল যে প্রতিটি স্কুলে যেখানে ককবরকের পরীক্ষা হবে সেখানে ইনভিজিলেটররা থাকবেন এবং ওনারা ছাত্রদের বুঝিয়ে বলবেন প্রশ্নটাই। বাট দি প্রবলেম ইজ এইবার একটা নতুন প্রবলেম চলে এসছে পরীক্ষা হওয়ার পর। আমি অনেকের কাছে এটা শেয়ার করেছি যে কিছু কিছু কোয়েশ্চেন থাকে যে কোয়েশ্চেন গুলো বড় আকারে এবং সম্প্রসারণ করতে হবে, ভাব সম্প্রসারণ করা, কম্প্রিহেন্সিভ টাইপ অফ কোয়েশ্চেন্স, এগুলো কিন্তু ইনভিজিলেটরদের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। দিস ইজ ওয়ান প্রবলেম। এখন যে আন্দোলনটা চলছে বাইরে, হাউসের বাইরে, আই হ্যাভ টেকেন স্টক মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনতে চাইছি যে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, কমলপুর, আমবাসা ইত্যাদি এলাকায় আজকে সারা ত্রিপুরায় ব্যাপকভাবে ছাত্রদের আন্দোলন চলছে। And we don't want this আন্দোলন to happen. তবে ছাত্রদের প্রশ্ন হচ্ছে, আমি ছাত্রদের সাথে কথা বললাম হাউসের বাইরে, তারা বলছে যে রোমান স্ক্রিপ্টটাকে নিয়ে মিজোরামে প্রবলেম হচ্ছে না, নাগাল্যান্ডে প্রবলেম হচ্ছে না, মেঘালয়তে প্রবলেম হচ্ছে না, ইভেন ত্রিপুরা রাজ্যেও পালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রোমান স্ক্রিপ্ট ব্যবহারটা হচ্ছে। তাহলে ককবরকে কেন রোমান স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না? আমাকে প্রশ্ন করছে ছাত্র। আমি হাউসে এইটুকুই বলবো যে এই যে স্ক্রিপ্টের ব্যাপার, আমি শুনেছি হাউসের বাইরে পলিটিক্যাল বক্তব্যগুলো, আইডিওলজি আমাদের ডিফারেন্ট হতে পারে, কিন্তু স্ক্রিপ্টের বিষয়টা কোথায়, কি ব্যাপার। এই শেডিউলে যখন যাবে কোন একটা ল্যাঙ্গুয়েজ, তখন সেখানে ভারত সরকারের একটা নির্দেশ আছে যে ফরেন ল্যাঙ্গুয়েজের ফরেন স্ক্রিপ্ট ব্যবহার করা চলবে। সিন্স ককবরক ইজ স্টিল নট পার্ট অফ দি 8th schedule অফ দি কনস্টিটিউশন, এখানে স্ক্রিপ্টের বিষয় কি করে আসছে? টুডে আই এম অলসো কোয়েশ্চেনিং মাইসেলফ, আমি নিজেকে প্রশ্ন করছি
যেহেতু এটা স্টেটের মধ্যে সীমিত, probably this script issue at this stage for Komborok is the subject of this. আমি মনে করি এটা স্টেটের সাবজেক্ট। আর আরো একটা বিষয়, আমি যখন ওই চেয়ারে বসতাম এজ এ লিডার অফ অপোজিশন, তখন কিন্তু এই বিষয় নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বেশ আলোচনা হলো। আলোচনার পরে তদানীন্তন যিনি ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, উনি কিন্তু সেই বিষয়টাকে সিবিএসসির চেয়ারম্যান কে চিঠি লিখেছেন এবং রাজ্য সরকারের ইতিবাচক ভূমিকা এখানে পরিলক্ষিত হয়। যদি আমি পড়ি, রিগার্ডিং ইউজ অফ বেঙ্গলি অ্যান্ড রোমান স্ক্রিপ্ট ফর কম্পোরক ল্যাঙ্গুয়েজ ইন সিবিএসসি এক্সামিনেশন, এবং এই লেটার 12 তারিখ জানুয়ারি 2024 পাঠানো হয় সিবিএসসির কাছে। এবং দেয়ার আফটার আই ডিড নট নো দ্যাট whether there is problem in CBSE exam or not. যেহেতু রাজ্য সরকার, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, ইভেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার, we are definitely, I am sure that সরকার এটা চাইবে না যে কেউ বঞ্চিত হোক, কেউ যেটা বুঝতেই পারছে না সেটাই কি করে আনসার করে। কোয়েশ্চেন যদি না বুঝে আনসারটা কি করে করে, আই এম শিওর মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ইতিবাচক ভূমিকা নিয়ে আমি আশা রাখছি। যদিও এখানে আলোচনায় অংশগ্রহণ করার কথা না, কিন্তু ভাবলাম যেহেতু বিষয়টা আমি জানি এবং এখানে দাঁড়িয়েও আমি তখন বলেছি, তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি পারমানেন্ট, এটা ডেইলি আন্দোলন হবে। আমাদের একজন বিধায়ক কুমারঘাটে যাবেন, আমাকে জিজ্ঞেস করছেন যে খোয়াই দিয়ে যাওয়া যাবে কিনা। Why to take this blame? I think it is time for the government, যদি আমাদের মধ্যে এই পাওয়ারটা থাকে, why don't we solve sitting in the house? এইটুকুই আমার আবেদন থাকে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যে বিষয়টা নিয়ে এসেছেন, স্ক্রিপ্টের বিষয়, রোমান হরফে কেন লেখা যাবে মানে আমাদের কব্বরক ভাষায়। দেখুন, এই বিষয়ে এর আগের বিধানসভায় অনেক বিস্তারিত আলোচনা হয়েছে। তখন অপোজিশন লিডার অনিমেষ বাবু ছিলেন। পরবর্তী সময়ে অনেক কথা হয়েছে। আমরা বললাম যে কেন মানে রোমান স্ক্রিপ্ট, কেন না দেবনাগরী। তারপরে সেখানে উনি তখন বলেছিলেন আমি যদি তামিল ভাষায়ও স্ক্রিপ্ট হয় তা তো আমরা রাখি। আমি তখন বললাম এই কথাগুলো কিন্তু হয়েছে। যাই হোক, এই কথাবার্তা হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো ডিসিশনে আসা যায়। পরবর্তী সময়ে এই ধরনের আন্দোলন তখনও হয়েছিল। হওয়ার পরে একদম পিক আওয়ার, তখন আমার সাথে ওনাদের যে লিডারশিপ, ওনাদের সাথে আমার কথা হওয়ার পরে বলা হলো কি করা যায়, কারণ এই ডিসিশনটা স্ক্রিপ্টেড বিষয়, এটা অনেক আলোচনা পর্যালোচনা দরকার। কারণ অলরেডি আমাদের ত্রিস্তরীয় ট্রাইপার্টির একটা এগ্রিমেন্ট হয়েছে দিল্লি, কথাবার্তা চলছে, এটাও কিন্তু এর মধ্যে আছে। তো যতক্ষণ ধরে সেখানে এই বিষয়টা, কারণ এক্সিডুয়েলেরও বিষয় আপনি বলেছেন সেটা, তো এগুলো যখন আসবে ন্যাচারালি এখানে একটা এই বিষয়ে স্ক্রিপ্ট, এটা রোমান স্ক্রিপ্ট রাখবে কি রাখবে না। এখান থেকেও আমি যখন কথা বললাম, সেখানে বলা হলো ইন্ডিজিনাস কোন স্ক্রিপ্ট যদি হয় তাতে কোনো আপত্তি নেই। যদি ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হয়, ওয়াই রোমান স্ক্রিপ্ট, ইন্ডিজিনাস স্ক্রিপ্ট হোক। এখানে চাকমা যারা আছে, ভাষাভাষী যারা আছেন, ওনারা কিন্তু নিজস্ব স্ক্রিপ্ট বানিয়েছে। তো এইভাবে চলছে কথাবার্তা। আমি এগেইনস্টে বলছি না, কথা হচ্ছে প্রস এন্ড কন দেখে আমি এতটুকু বলতে পারি যে এটা একটা নিশ্চয়ই আমরা একটা জায়গায় আমরা আসবো এবং নিশ্চয়ই তার সমাধান হবে। কারণ আমরা এই সরকার সমাধানের সরকার, প্রতিটা মানুষকে আমরা তার যে চিন্তা ভাবনা, তার যে কৃষ্টি সংস্কৃতি, তার ভাষা আমরা নিশ্চয়ই সম্মান করি। কিন্তু প্রশ্নটা দাঁড়াইছে এখানে যে কেন ওই যেটা আপনি বললেন যে এর মধ্যে একটা ফরেন স্ক্রিপ্টের বিষয়, যদিও কম্পরক ভাষাটা এখন হয়েছে, এফসিডুলে আসেনি, যদি আসে
এই প্রশ্নটা আসতে পারে, আমি জানি না, কিন্তু সেটা ওই পর্যায়ে যখন আলোচনা হবে, যার ডিসিশন হবে সেটাই হবে। কিন্তু এই যে কথাগুলো আমি বললাম, জায়গার দেবনাগরী, ইন্ডিজিনাস ইত্যাদি এই ধরনের কথা হয়েছে, পরবর্তী সময়গুলো হবে। আমরাও চাই যে আলটিমেটলি এটা একটা পর্যায়ে আসুক, আসে যেটা ডিসিশন হবে সেই ডিসিশন আমরা মানব, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। আর দ্বিতীয় আমি বলছি যে কথাটা, যে এখানে আমার কাছে যে এখন আসছে আজকের যে 2025-এর যে সিবিএসসির এক্সাম, সেখানে দেখা গেছে যে ককবরক ভাষাভাষী যারা আজকের পরীক্ষায় যারা এনরোল স্টুডেন্ট ছিল 12th ক্লাসে 1412, পরীক্ষা দিয়েছে 1339, 73 মানে অ্যাবসেন্ট। অন্য কারণে অ্যাবসেন্ট থাকতে পারে, বুঝে না সেরকম। কিন্তু আমি পত্রিকায় যখন দেখছিলাম যে স্ক্রিপ্ট নিয়ে আবার অনেকে অনেক মন্তব্য করছে, একটা জায়গার মধ্যে লেখা ছিল যে যদি ইনভিজিলেটর যদি ঠিকভাবে বুঝাতে পারে, যে এটা বাংলা যদি থাকে, ইনভিজিলেটর যদি বুঝাতে পারে তাহলে ওনাদের কোনো সমস্যা নেই। আমি এই বিষয়টাও কথা বলেছি, আমি এখানে হাউসেও বলতে চাই যে যদি ভাব সম্প্রসারণের কথা বলেছেন, সারাংশের কথা বলেছেন, এগুলো আমি জানি না, কিন্তু স্টুডেন্টদের দিক নিয়ে আমরা কোনো অবস্থায় কোনো মানে তাদের ফিউচার যেন বেটার থাকে সেটা কিন্তু আবার আশ্বস্ত করছি। কোনো এই জায়গার মধ্যে আমরা কম্প্রোমাইজ করবো না। এখানে একজনই হোক, দুজনে হোক, আরো কি টেকনোলজি করা যায় যাতে বুঝতে পারে, সেই কাজটা ওকে আমরা করবো, সেই জিনিসটা আমি আশ্বস্ত করতে চাই। কিন্তু স্ক্রিপ্টের ব্যাপারে আজকে এখানে আমি কিন্তু কোন রকম ডিসিশন, কারণ ওই পর্যায়ে যখন আমরা বসবো নিশ্চয়ই এই বিষয়ে আমরা একটা ডিসিশন নেব। না, নো প্লিজ, আর না, এনাফ টাইম, না 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 নো 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 মাননীয় সদস্যগণ, আজকের কার্যসূচিতে 2টি স্মৃতিচারণের বিষয় উল্লেখ রয়েছে। এখন আমি সেগুলো পাঠ করছি। স্মৃতিচারণের কপিগুলো মাননীয় সঙ্গে দেওয়া হলো। প্লিজ নো, নো প্লিজ নো। ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য শ্রী ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবোধ চন্দ্র বিশ্বাসের প্রয়াণে স্মৃতিচারণ। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সুবোধ চন্দ্র বিশ্বাস গত 20 ফেব্রুয়ারি 2025 তারিখে বার্ধক্যজনিত অসুস্থতায় 86 বছর বয়সে নিজ বাড়ি পটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 4 কন্যা, 2 পুত্র সহ অন্যান্য অসংখ্য গুণমুক্ত আত্মীয় পরিজন রেখে গেছেন। প্রয়াত সুবোধ চন্দ্র বিশ্বাস মহোদয় 1939 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। গোপীনাথপুর হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাস করার পর পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন দীনবন্ধু মহাবিদ্যালয় থেকে বিএ পাস করেন। ছাত্র জীবন শেষ করে তিনি ফটিকরায় দ্বাদশ স্কুলে শিক্ষকতার মধ্যে দিয়ে কর্মজীবন শুরু করেন। 1972 সালে তিনি তৎকালীন বিলাসপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেস দলের হয়ে বিধায়ক নির্বাচিত হন। ত্রিপুরা বিধানসভার সুবোধ চন্দ্র বিশ্বাসের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছেন এবং তার শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী এবং শুভানুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর প্রয়াণে স্মৃতিচারণ। আমি মনে করি দুজন প্রয়াণ ব্যক্তির সম্পর্কে স্মৃতিচারণ চলছে। এই হাউসে ওই প্রয়াত দুজন ব্যক্তির প্রতি শ্রদ্ধা এবং সম্মান সহকারে শ্রবণ করা উচিত। ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা এবং শোকের সাথে জানাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী গত 13 ফেব্রুয়ারি 2025 তারিখে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে 70 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনাবসানকালে তিনি 1 কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহীকে রেখে গেছেন। 1955 সালে 10 জানুয়ারি বামুটিয়ায় জন্মগ্রহণ করেন বলাই গোস্বামী। ছাত্র রাজনীতি হাতে খড়ি হয়েছিল বলাই গোস্বামী। বামুটিয়ার মাটি থেকে 1988 সাল থেকে শুরু হয়েছিল রাজনৈতিক পথ চলা। দীর্ঘ কয়েক দশক কংগ্রেস ঘরানায় রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ বেশ কয়েক বছর তিনি বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। সর্বশেষ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথম নির্বাচিত হয়েছিলেন তিনি। দায়িত্ব পালন করেছিলেন জেলা সভাধিপতি। পাশাপাশি টিআরটিসির
অর্থাৎ ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন তিনি। এর আগে পূর্বাশার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বলাই গোস্বামী। নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ সেও সুনাম ছিল ওনার। বলাই গোস্বামী অকাল প্রয়াণে ত্রিপুরা বিধানসভা গভীর শোক প্রকাশ করছে এবং তার শোক পরিবারের প্রতি আন্তরিক নীরবতা শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওই বিষয়ে যারা প্রশ্ন এনেছিলেন ওনারা সন্তুষ্ট। না না, দরকার নেই। কেন না, মাননীয় সদস্যগণ, আমি এখন অত্যন্ত গৌরবময় বিষয়ের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে 3টি অভিনন্দন সূচক প্রস্তাব পাঠ করছি। প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয়। ডোন্ট ডিস্টার্ব প্লিজ। নো নো নো, ডোন্ট ডিস্টার্ব প্লিজ। হাউসের কাজে ডিস্টার্ব করবেন না, আপনি করতে পারেন না। প্রথমটি হচ্ছে আরে আপনি এরকম রাগারাগি করবেন না। বয়স হচ্ছে, রাগারাগি করবেন না। কন্ডোলেন্সের উপরে বলুন। তার জন্য তো বলছি, প্লিজ হ্যাভ দ্য পেশেন্স টু হিয়ার। বলুন। আমি মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে একটা কনফারেন্স মেনশন আজকে না করলে কালকে আনার জন্য অনুরোধ রাখবো। সেটা হচ্ছে আমাদের অনেক শ্রদ্ধালু মহাকুম্ভে প্রাণ হারিয়েছেন, সংখ্যাটা আমরা জানি না। তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা একটা কনফারেন্স এখানে আনতে পারি কিনা, তার জন্য আমি একটা প্রস্তাব রাখলাম আপনার কাছে। ওকে, আমি কি এটা মুভ করবো? আমি কি প্রস্তাবটা মুভ করবো? প্রস্তাবটা তো উত্থাপন করেছেন, হাউস এরা চিন্তা ভাবনা করে সোমবার দিন জানানো যাবে আপনাকে। থ্যাংক ইউ। whether it will accept or not. প্রথমটি হচ্ছে, আমি যে অভিনন্দন সূচক প্রস্তাবটি পাঠ করছি, প্রথমটি হচ্ছে মহাকাশ বিজ্ঞানী ভারতীয় বংশোদ্ভব সুনিতা উইলিয়ামস এর মহাকাশ থেকে ভূপৃষ্ঠে সফল অবতরণ। দ্বিতীয়টি হচ্ছে সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল, এবং তৃতীয়টি হচ্ছে অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট বিশ্বকাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট বিজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দল সম্পর্কিত। অভিনন্দন সূচক কপিগুলো সবাইকে দিয়ে দেওয়া হয়। অভিনন্দন সূচক প্রস্তাব মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমর এবং তাদের সহকর্মীদের প্রতি অভিনন্দন। আমি সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারতীয় বংশোদ্ভূত বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী তথা ভারতের বংশোদ্ভব সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমর সহ অপর দুজন মহাকাশচারী গত বুধবার ভারতীয় সময় ভোর 3:30 নাগাদ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন
থেকে সফলভাবে স্পেসএক্স ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদ অবতরণ করেছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি সমগ্র বিশ্ববাসী ভারতের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। দীর্ঘ 286 দিন মহাকাশ স্টেশনে কাটিয়ে সেখান থেকে পৃথিবীবাসীর সমস্ত উৎকণ্ঠা ও উদ্বেগ কাটিয়ে ভারতের বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানীরা অবশেষে অত্যন্ত নিখুঁতভাবে ভূপৃষ্ঠে অবতরণ করায় ত্রিপুরা বিধানসভা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে। সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোরের মহাকাশ অভিযানের এই সফল সমাপ্তির জন্য তাদের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং অদম্য মানসিক শক্তি সত্যি অনুপ্রেরণাদায়ক। তারা মহাকাশে থাকাকালীন বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তিগত উৎকর্ষের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকে আরো উন্নত গবেষণা পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে। এই সাফল্যের পিছনে নাসার বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের নিরলস প্রচেষ্টা এবং আধুনিক মহাকাশ প্রযুক্তির অবদান অনস্বীকার্য। তাদের কর্মপ্রচেষ্টা ও অধ্যবসায়ের জন্য এই বিধানসভা নাসার বিজ্ঞানী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। ত্রিপুরা বিধানসভা সুনিতা উইলিয়ামস এবং তার সহকর্মী মহাকাশ বিজ্ঞানী বুচ উইলমোর সহ অপর দুই মহাকাশচারী সুস্থ সুস্বাস্থ্য দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার শুভকামনা জানাচ্ছে। তাদের সাফল্য আমাদের সকলকে, বিশেষত নতুন প্রজন্মকে মহাকাশ গবেষণা বিজ্ঞান চর্চার প্রতি আরো আগ্রহী করে তুলবে বলে এই সভা প্রত্যাশা করছে। ত্রিপুরা বিধানসভা পুনরায় মহাকাশ বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ তাদের সমগ্র দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সবাই গৃহীত প্রস্তাবটি শীঘ্রই নাসার মুখ্য কার্যালয়ে প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। মাননীয় সদস্যগণ, সদ্য অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অসামান্য সাফল্য এবং এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে ব্যাটে বলে মনোমুগ্ধকর দক্ষতা প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করার প্রেক্ষিতে আমি সবাইকে অভিনন্দন সূচক পাঠ করছি। আপনারা সকলে অবগত হয়েছেন যে গত 9 মার্চ 2025 তারিখে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 ফাইনাল ম্যাচে ভারতের ক্রিকেট দল নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাজিত করে তৃতীয়বারের মতো গৌরব বা শিরোপা অর্জন করেছে। অধিনায়ক রোহিত শর্মার যোগ্য নেতৃত্বে এবং দলের সকল তরুণ খেলোয়াড়দের অসাধারণ দক্ষতার পরিপ্রেক্ষিতে ভারতের টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা সমগ্র ভারতবাসীর জন্য গর্বের বিষয়। চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের 49তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার দুর্দান্ত বাউন্ডারিটি কেবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তার ক্ষেত্রেই নয়, বরং এই বাউন্ডারি তাৎক্ষণিক কোটি কোটি ভারতীয়দের মনে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। 252 রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে অধিনায়ক রোহিত শর্মার 76 রানের অসাধারণ ইনিংস ছাড়াও ব্যাটিং এ শ্রেয়স আয়ার, শুভমন গিল ও লোকেশ রাহুলের গুরুত্বপূর্ণ অবদান এবং বোলিং বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী সহ বিশেষ করে স্পিন বোলারদের দুরন্ত দক্ষতা ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ের ভিত আরো মজবুত করেছে। এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে 3 বারের বিশ্বজয়ের খেতাব অর্জন করার রেকর্ড একমাত্র ভারতের কাছে রয়েছে। 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর এইবার চ্যাম্পিয়ন ট্রফির জয়ের মাধ্যমে ভারতীয় জাতীয় ক্রিকেট দল আবারও বিশ্ব ক্রিকেটে তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছে। ত্রিপুরা বিধানসভা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর বিজয়ী ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ এবং বিসিসিআই কে অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছে। আমি মনে করি অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলেই একমত এবং এই সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সবাই গৃহীত প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। অভিনন্দন সূচক প্রস্তাব: ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা ক্রিকেট দল অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে 2025 সালের টি-20 বিশ্বকাপের শিরোপা জয় করেছে। চলতি বছরের 2 ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আমাদের কৃতি মহিলা ক্রিকেটাররা ব্যাটে বলে অনবদ্য নৈপুণ্য প্রদর্শন করে শক্তিশালী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলকে 9 উইকেটে পরাজিত করে বিশ্বজয়ের গৌরব অর্জন করেছে। এই ঐতিহাসিক জয়ের ফলে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে ভারতবর্ষের নাম আরো উজ্জ্বল হয়েছে। প্রতিটি ম্যাচে ভারতীয় দল তাদের অনন্য দক্ষতা প্রদর্শন করেছে। বিশেষ করে অলরাউন্ডার গঙ্গাধী তৃষা ব্যাট ও বলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার গৌরব অর্জন করেছেন, যা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। এই জয় শুধুমাত্র মহিলা ক্রিকেটে নয়, গোটা ক্রীড়াঙ্গনে মহিলা খেলোয়াড়দের মধ্যে
নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। বিশ্বকাপ জয়ী আমাদের মেয়েদের লক্ষ্য ছিল দলগতভাবে তাদের সর্বোচ্চ ক্ষমতা দক্ষতা প্রদর্শন করা, যা তারা সাফল্য বাস্তবায়িত করেছে। ম্যাচ চলাকালীন ভারতীয় অনূর্ধ্ব 19 মহিলা দলের প্রতিটি খেলোয়াড়দের আত্মবিশ্বাস, চমকপ্রদ পারফরম্যান্স এবং দলগত সংগতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতীয় দলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। টি-20 বিশ্বকাপ জয়ের পর দেশ বিদেশ থেকে প্রাপ্ত উচ্ছ্বাস ও প্রশংসা প্রমাণ করে যে আমাদের মেয়েরা এই গৌরবময় বিজয়ের মাধ্যমে গোটা দেশের হৃদয় জয় করেছে। এই ঐতিহাসিক বিজয়ের জন্য ত্রিপুরা বিধানসভা অনূর্ধ্ব 19 ভারতীয় মহিলা ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছে। আমি মনে করি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সম্পর্কে আপনারা সকলে একমত। এই সভা কর্তৃক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। সভা গৃহীত এই প্রস্তাবটি বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই নিকট শীঘ্রই প্রেরণ করার জন্য আমি এখন বিধানসভা সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। আমার তো সে সুযোগ নেই, আপনাদের টাইম উপভোগ করলাম আর কি টেবিল চাপড়ানোটা। বিজনেস অ্যাডভাইসারি কমিটি রিপোর্ট উত্থাপনা গ্রহণ। মাননীয় সদস্যগণ, সবার পরবর্তী আলোচ্য বিষয় হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি রিপোর্ট পেশ, বিবেচনা ও গ্রহণ করা। বিধানসভার বর্তমান অধিবেশন 21 মার্চ শুক্রবার 2025 তারিখ, 1 এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার বিভিন্ন আলোচ্য বিষয়গুলো বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইসারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে সেই রিপোর্টটি সবাই পেশ করার জন্য আমি উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, 21 মার্চ শুক্রবার 2025 তারিখ থেকে 1 এপ্রিল মঙ্গলবার 2025 তারিখ পর্যন্ত বিধানসভার অধিবেশনের বিভিন্ন আলোচ্য বিষয়গুলি বিবেচনার জন্য বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে সময় নির্ঘণ্ট সুপারিশ করেছে তার রিপোর্টটি সবাই পেশ করছি। এখন রিপোর্টটি হাউসের বিবেচনার জন্য এবং অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে উপাধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ, আমি প্রস্তাব করছি যে বিজনেস অ্যাডভাইজারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা সকলে একমত। মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসারি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভা একমত। According to rules of procedure and conduct of business, ত্রিপুরা এই আইন অনুযায়ী আমার বক্তব্য রাখার অধিকার আছে। যেহেতু যদিও এটা এই আপনি যে শিডিউলটা আপনি পেশ করেছেন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে, উনি প্রস্তাব করেছেন। যাই হোক স্যার, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনার ব্যাপার। এই বছর this is the last session, 8th session. 13 এর লাস্ট বাজেট শেষ হলে তো মার্চ হয়ে যাবে। 4-5 এটা লাস্ট, 3-4 এ অনলি 43 ডেজ। এইবার এই 7 দিন সময় তো 30 ডেজ। কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে 189 দিন, 180 দিন, 170 দিন। রতন বাবু এখানে অনেক চিৎকার করেছে, এখন উনি বিরাট তপস্যা হয়ে গেছে। আমি যেটা বলছি স্যার, এই বছর তো আর কিছু করার নেই, কিন্তু আমার অনুরোধ, গণতন্ত্রকে এভাবে টুটি চেপে মারবেন না। আমরা বিরোধীরা আজকে ওই আপনার ব্রিটিশ রুলেতে খারাপ অবস্থা। আপনি যেভাবে ধমকাচ্ছেন একজনকে, সেখানে স্যার কংগ্রেসকে রেফার করেছে, আপনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো চালাবেন না। আমি আপনাকে যেটা বলছি, কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে, আমি দাঁড়িয়েছি, আপনি বলতে দিননি। এটাকে আপনি সমর্থন করেন কি করেন না, আপনি যেটা বলেছেন মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি এখন আমি ভোটে দিচ্ছি।
প্রস্তাবটি হলো বিজনেস অ্যাডভাইসরি কমিটি কর্তৃক প্রস্তাবিত সময় নির্ঘণ্টের সহিত এই সভায় একমত। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে মাননীয় উপাধ্যক্ষ কর্তৃক আনিত এই প্রস্তাবটি গৃহীত হইল। আনপার্লামেন্টারি টক হয়ে যাচ্ছে কিন্তু সিনিয়র মেম্বার। এখন রেফারেন্স পিরিয়ড। আমি মাননীয় সদস্যদের নিকট থেকে 3টি রেফারেন্স পিরিয়ড নোটিশ পেয়েছি। সেই নোটিশগুলি পরীক্ষা নিরীক্ষার পর গুরুত্ব অনুসারে সভায় উত্থাপনের অনুমতি দিয়েছি। প্রথমে আমি মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় কর্তৃক আনিত রেফারেন্স নোটিশটি বিষয়বস্তু সভায় উত্থাপনের জন্য ওনাকে অনুরোধ করছি। মিস্টার স্পিকার স্যার, আমার যে রেফারেন্সটা ছিল চলছে গতকাল মানে 20শে মার্চ 2025 আমাদের আজকের ফরিয়াদ পত্রিকায় প্রকাশিত ফার্স্ট পেজে চলছে শহর সৌন্দর্যায়ন, বর্ধিত পুর এলাকা থাকবে চিরবঞ্চিত। আমি চিরবঞ্চিত পুরোটা পড়েন সংবাদ সম্মেলনে। ঠিক আছে, স্যার এই ব্যাপারে একটু আপনাকে এক সেকেন্ড মাননীয় মন্ত্রী প্লিজ প্লিজ এটা মাননীয় মন্ত্রী উত্তর দেবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বলেছেন তো আমি আরবান ডেভেলপমেন্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আহ্বান করছি। উনি একটা প্রতি হেডলাইন কি করতো বলবে তো? রেফারেন্স পিরিয়ড এনেছেন তো, রেফারেন্স কি বলছে বলে দেন না বলে তখন বলছে এক সেকেন্ড। এটা না কিসের জন্য এনেছে? আপনাকে ধন্যবাদ, আপনি অ্যালাউ করেছেন, কিন্তু আপনি এবং রতন বাবু মিলে করেন, লে করে দেন। আমাদের এখানে তো 2-1 জন আপনার পূর্ব পরিচিত আপনার ওই বিষয় থাকে, লে করে দেয়। আমি বলবো লাইব্রেরিতে লে না হয়, ডিসকাশন যাতে হয়, এই জন্য বলছি স্যার। আরবান যাতে লে হয়, লে না হয়। আমি যতটুকু আমি যতটুকু বুঝলাম বিবৃতি দিয়ে দেবেন এখন, গোপাল রায় বাবু বলছেন এখনই বিবৃতি দিয়ে দেবেন, সময় চাইবে। প্রশ্নটা আমি একটু যতটুকু বুঝলাম আমি তার উত্তর দিই যে উনি হেডলাইনটা বলেছেন, হেডলাইনে এটি বলতে চাইছেন যে আমাদের যে বর্ধিত হয়েছে এলাকা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে 51 ওয়ার্ড হয়েছে, তো সেই টোটাল সব 51 ওয়ার্ডে মানে সেইভাবে উন্নয়ন হয়নি আমি যতটুকু বুঝলাম। সেটার বিষয়ে আরো বিস্তারিত আপনি তথ্য সহকারে আমি পরবর্তী সময় আপনাকে আমি জানাবো। এটা আমি 28 তারিখ আপনাকে জানাবো, 28 মার্চ। ওকে, নেক্সট দ্বিতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববরা মহোদয়। এখন আমি ওনাকে রেফারেন্স নোটিশের বিষয়বস্তু সভাপতির অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশের বিষয়বস্তু উল্লেখ করবেন। নোটিশের বিষয়বস্তু বলুন। মাননীয় স্পিকার স্যার, গত 14 মার্চ 2025 তারিখে সন্ধান পত্রিকা প্রকাশিত সংবাদ অনুপ্রবেশ রোধে করা অভিবাসন আইন মোদী সরকারের এই সংবাদ। আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেল নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় দিতে পারেন, পরে তিনি বিবৃতি দিতে পারেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 1 এপ্রিল আমি তৃতীয় রেফারেন্স নোটিশ এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস মহোদয়। এখন আমি ওনার রেফারেন্স নোটিশটির বিষয়বস্তু সভাপতির জন্য অনুরোধ করছি। মাননীয় সদস্য নোটিশটা বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্সটি হলো ডম্বুর জলাশয়ের সংগৃহীত জলকে পরিশোধিত করে জনগণের পানীয় জল হিসাবে নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করার উদ্যোগ নেওয়া প্রসঙ্গ। আমি পাবলিক ওয়ার্কস অর্থাৎ ডিডব্লিউএস দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে প্রস্তুত না থাকেন তবে সময় দিতে পারেন, পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই রেফারেন্স পিরিয়ডের উত্তর আমি আগামী 27 মার্চ কলিং অ্যাটেনশন, দৃষ্টি আকর্ষণ নোটিশ।
এই ডিস্ট্রাকশন নোটিশ এখন এই মাননীয় সদস্যের নিকটে 3টি ডিস্ট্রাকশন নোটিশ পেয়েছি। নোটিশগুলি গুরুত্ব অনুসারে উত্থাপনের সম্মতি দিয়েছি। প্রথম নোটিশটি যুগ্মভাবে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী রামু দাস মহোদয়েরা। নোটিশটির বিষয়বস্তু হল ত্রিপুরা মেডিকেল কলেজ পাশ করিয়ে দেবার নাম করে সম্প্রতি অর্থ আদায় করার ঘটনা সম্পর্কে ওনার আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভা উত্থাপনের স্মরণ করে দিয়েছে। এখন আমি হায়ার এডুকেশন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপরে বিবৃতি করার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি বিশেষ বিবৃতি দিতে পারবেন। এটা হচ্ছে এডুকেশন, হায়ার এডুকেশন। অধ্যক্ষ মহোদয়, মিয়া 1 এপ্রিল দ্বিতীয় নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ কল্লে মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট দূরীকরণে দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণ নোটিশ সহ উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন পাবলিক ওয়াচ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে এই দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর তৃতীয় বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আগামী 1 এপ্রিল তৃতীয় নোটিশে দিয়েছেন মাননীয় সদস্য শ্রী দীপক মজুমদার মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের নোটিশটি সভা উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি পাবলিক ওয়াটার রিসোর্স দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন যেদিন তিনি বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মেয়ের উত্তর আমি 27 মার্চ। Now the business before the house is laying a copy of each of them. The report, within bracket, report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India and Social, Economic and Revenue sectors for the year ended 31st March 2023. Number 2, the finance accounts of the government of Tripura, volume number 1 and 2 for the year 2023-24. Number 3, the appropriation accounts of the government of Tripura for the year 2023-24 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Finance etc. Department to lay a copy each of the above mentioned report finance accounts and appropriation accounts on the table of the House. স্পিকার মহোদয়, report number 2 of 2024 of the Comptroller and Auditor General of India on social, economics and revenue sector for the year ended 31st March 2023 of the Government of Tripura on the table of this House. Honorable members are requested to kindly to collect the copies of the report. Sorry, number 1, 2, 3. A copy of the finance accounts of the Government of Tripura, volume number 1 and 2 for the
31st March 2026 as required under Rule 202 in bracket 1 of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. Now, I am putting the motion to vote. The motion before the House is that the House to proceed to elect 11 members in each of the committees, namely Committee on Public Accounts, Committee on Estimates, Committee on Public Undertaking, Committee on Welfare of Scheduled Castes, Offices and Minorities, and number 5, Committee on Welfare of the Scheduled Tribes, according to the principle of proportional representation by means of single transferable vote for the financial year 2025-26 as required under Rule 202(1) of the Rules of Procedure and Conduct of Business in the Tripura Legislative Assembly. As many as of them opinion will please ayes. As many as so have contrary to opinion please noes. I think ayes have it, ayes have it, ayes have it. The motion is passed. Now, I announce the program for the conducting of election of 5 elected committees, date and time for the submission of nomination papers 23/3/25 up to 2 p.m. Sunday. Date of time and scrutiny of nomination papers 23/03/25 up to 4 p.m. Sunday. Date and times for withdrawal of the nomination papers 24/03/25 up to 4 p.m. Monday. Date of election, if any, date and time for election will be fixed later on if needed. মাননীয় সদস্য নবগুলিকে আমি জানাচ্ছি যে 2025-26 অর্থ বছরের জন্য নিম্নলিখিত কমিটিগুলি গঠন করা হবে। কমিটিগুলো হলো 1. বিজনেস অ্যাডভাইসরি কমিটি, 2. কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন, 3. কমিটি অন গভর্নমেন্ট ইন্স্যুরেন্স, 4. রুলস কমিটি, 5. হাউস কমিটি, 6. লাইব্রেরি কমিটি, 7. কমিটি অন প্রিভিলেজেস, 8. কমিটি অন পিটিশনস, 9. কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস এবং 10. এথিক্স কমিটি। উক্ত কমিটিগুলির প্রত্যেকটিতে মোট 9 জন করে সদস্য মনোনীত হবেন। এখন আমি মাননীয় সরকারি মুখ্য সচেতক এবং বিরোধী পক্ষের সচেতক মহোদয়কে অনুরোধ করছি আগামী 23 মার্চ রবিবার 2025 তারিখ বেলা 2 ঘটিকার মধ্যে তাদের পক্ষের যে সকল মাননীয় সদস্যের নাম কমিটিগুলো রাখতে ইচ্ছুক তাদের নাম বিধানসভা সচিবালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি ছিল গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, সরকারি বিল উত্থাপন, দি সোসাইটিজ রেজিস্ট্রেশন within bracket Tripura Amendment Bill 2025, the Tripura Bill number 3 of 2025 উত্থাপন। আমি এখন সমবায় ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker Sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Society Registration Tripura Amendment Bill 2025, the Tripura Bill number 3 of 2025 during the ensuing session of the Tripura Legislative Assembly. Thank you. এখন সমবায় ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দি সোসাইটি রেজিস্ট্রেশন উইদিন ব্র্যাকেট ত্রিপুরা অ্যামেন্ডমেন্ট বিল 2025 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 3 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই তাই সর্বসম্মতিক্রমে এই বিলটি উত্থাপিত হলো। বিলটির উত্থাপিত প্রতিনিধি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যকে অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সরকারি বিল উত্থাপন, দি ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটিজ 5th Amendment within bracket Bill 2025, দি ত্রিপুরা বিল নাম্বার 4 of 2025 উত্থাপন। আমি এখন সমবায় ইত্যাদি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Honorable Speaker Sir, I hereby give notice of my intention to move for leave to introduce the Tripura Cooperative Society 15th Amendment Bill 2025, the Tripura Bill number 4 of 2025 during the ensuing session
of the Tripura Legislative Assembly. Thank you. এখন সভাবাহিতের দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা কোঅপারেটিভ সোসাইটি উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 4 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার যেহেতু কেউ নেই, এই সভা সর্বসম্মতিক্রমে বিলটি উত্থাপিত হলো। উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন সরকারি বিল উত্থাপন। সভার পরবর্তী কার্যসূচি হলো ত্রিপুরা এক্সাইজ উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2025 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker, sir, I beg to move for leave to introduce the Tripura Excise 5th Amendment Bill 2025 within bracket the Tripura Bill number 5 of 2025 on the table of this August month. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি বলে দিচ্ছি। প্রস্তাবটি হলো ত্রিপুরা এক্সাইজ উইদিন ব্র্যাকেট 5th অ্যামেন্ডমেন্ট বিল 2025 ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট ত্রিপুরা বিল নাম্বার 5 অফ 2025 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, সুতরাং এই সভার সম্মতিক্রমে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি বিধানসভা নোটিশ অফিস থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি। প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। সবার পরবর্তী কার্যসূচি হলো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। আজকের কর্মসূচিতে 3টি প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আছে। প্রথম রেজুলেশন এনেছেন মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়। আমি সবার অবগতি জানাচ্ছি মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন কর্তৃক উত্থাপিত রেজুলেশনটির উপর মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদার একটি সংশোধনী প্রস্তাবে নোটিশ দিয়েছেন। ওনার সংশোধনী প্রস্তাবটি হলো রাজ্যের গ্রাম পাহাড়ে এমজিএনরেগা প্রকল্পে প্রত্যেকে জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক সমাজদিবসের কর্মসংস্থান সহ সময় মতো মজুরি প্রদান করার ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সংশোধনী প্রস্তাবটি উত্থাপনের অনুমতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী দীপঙ্কর সেন মহোদয়কে অনুরোধ করছি ওনার আনিত রেজুলেশনটি উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, এবার করবো, তারপর বসে দেবে, তারপর বলবেন। না না, একটা কথা বলছি, দীপঙ্কর বাবু, এক সেকেন্ড। আমরা 4টা বাজে, 5:30 বাজে, হাফ এন আওয়ার করে বলবেন এক একটা, ঠিক আছে? এক একটা ইয়ের উপরে প্রাইভেট হাফ এন আওয়ার, 3জন আছে, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 5:30 আমাদের আজকের জন্য 5:30। নেক্সট ডেতে কিন্তু আমরা 5টার মধ্যে শেষ করতে চেষ্টা করবো, করতে হবে। ওকে, প্লিজ কন্টিনিউ। মাননীয় স্পিকার স্যার, আমার উত্থাপিত বিষয়টি হচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরের ন্যূনতম 200 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। এখন মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে অনুরোধ করছি ওনার সংসদের প্রস্তাবটি উত্থাপন করে বক্তব্য রাখার জন্য। জিতেন বাবু, আপনি বললে পরে কিন্তু দীপঙ্কর বাবু বলবেন। মাননীয় অধ্যক্ষ স্যার, জিতেন বাবু আপনি বললে পরে দীপঙ্কর বাবু বলবেন। সরি, অ্যামেন্ডমেন্ট করে দীপঙ্কর বাবু। বলো। আমার অ্যামেন্ডমেন্ট হলো রাজ্যের গ্রাম পাহাড়ে এনজিএনরেগা প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে নীতিমালা অনুসরণ করে অধিক সংখ্যক শ্রমদিবসের কর্মসংস্থান সহ সময়মতো মজুরি প্রদানের ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা রাজ্য সরকারকে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। সংশোধিত আকারে রেজুলেশনটি হলো, রেজুলেশন করতে বলতো সংশোধিত আকারে। ঠিক আছে, বলেছিল সংশোধন আকারে বলেছে। এই যে মেম্বার রেজুলেশন এনেছে, রাজ্যের গ্রাম পাহাড়ে দুর্বিষহ অভাব রুখতে বছরে ন্যূনতম 100 দিন কাজ এবং প্রতি শ্রম দিবসে 340 টাকা মজুরি প্রদানের জন্য ব্যবস্থা করার জন্য ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। কাকে? পরের দিকে রেজুলেশন দেখুন, কাকে? না কেন্দ্র সরকার, না রাজ্য সরকার, বলুন। এর
এর বেলা হয়? নতুন মেম্বার তো করছি, আরে না, কাকে? বুঝতে পারছি, ঠিক আছে, আপনি সংশোধন হয়েছে, শিখবেন। তারপরে বলছে আরেকটা বলে দিই, না বলছে না না এটা না, তারা বলছে 200 দিন কাজ এবং প্রতি সমাজ দিবস 340টা মজুরি। কোন প্রকল্প, কোন স্কিম, কোথায়? উনি দেখছেন কিভাবে আনছে, দেখুন কে কোথায়, নাই তো কোথাও। আমি ধরে নিব? না না সামান্য, এত বুঝেন, এগুলি আসলে আপনারা ইতিহাস হয়ে যাচ্ছেন তো। আরে না না সামান্য, আরে দেখুন, আপনি দেখুন, আপনার কাছে কার রোজ আছে, আমার কাছে নেই। না না ঠিক আছে, দীপঙ্কর বাবু যেটা ঠিক আছে, আমি তো এই জন্য অ্যালাউ করেছি। বলুন না, উনি বলুন, দীপঙ্কর বাবু বলুন। বললে আমাদের বলতে আমি এটা নিয়ম যে উনি বলবে রে ভাই করে, এটা আমাকে বলেন কেন, ওনাকে বলেন। আরে আচ্ছা, আরে স্পিকার বলে ঠিক আছে, আগে বলুন না, আগে দীপঙ্কর বলুন না, আপনি অ্যামেন্ডমেন্ট করতে চান, আছে বলেন বলেন বলুন। আরে কি করতেছে? আরে আইন তো মানবেন স্যার। আপনি প্লিজ বলুন। আমার বক্তব্য হলো extra স্যার, করবেন না। এই যে অ্যামেন্ডমেন্টটা এনেছে, এর উপর তো কথা হতো। হ্যাঁ, দীপঙ্কর বাবু যেটা একটু ঠিক হয়েছে, রতনবাবু বলেছে সত্য কথা, ঠিকই আছে, কিন্তু দীপঙ্কর বাবু যেটা এনেছে এটাকেও আমরা সমর্থন করতে পারি। কেন? উনি বলেছেন কি, আরে এটা না। আরে উনি তো বলতে না, 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 আমি আপনাকে বলি, অ্যামেন্ডমেন্টটা জনবিরোধী। অ্যামেন্ডমেন্টটা আমি আপনাকে বলি, ঠিক আর বলা আছে না, প্লিজ 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 দীপঙ্কর বাবু, প্লিজ প্লিজ দীপঙ্কর বাবু বলুন, দীপঙ্কর বাবু বলুন প্লিজ। না দীপঙ্কর বলুন, দীপঙ্কর বাবু হাফ এন আওয়ার প্লিজ। মাননীয় স্পিকার স্যার, আপনি কত মাননীয় স্পিকার স্যার, এটার সমর্থনে আমি আমার বক্তব্য এখানে উত্থাপন করছি। এখানে বলেছে 200 দিন কাজ, প্রতি শ্রম দিবস 340 টাকা মজুরি। রেখা এখানে উল্লেখ করা হয়নি। আমি বলবো যে শুধু রেখার মধ্য দিয়ে ত্রিপুরার গ্রাম পাহাড়ের অভাব অনটন দূরীভূত হবে না, এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় সেখানের মধ্যে রয়েছে। আপনারা জানেন যে একটা সময় গ্রামের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বামপন্থীরাই সারা দেশে এই রেগার মতো একটি প্রকল্প চালু করার জন্য আবেদন জানিয়েছি, এবং মনমোহন সিং যখন সরকারে 2004 সালে, তখন এই রেগা এটা চালু হয়েছিল, এবং তখন 591টা গ্রাম পঞ্চায়েত, 587টা ভিলেজে মোট 1178টা সংস্থাতে এটা চালু হয়েছিল আমাদের রাজ্যে। জব কার্ড ছিল তখন 5,30,000, এই জব কার্ড সেখানের মধ্যে ছিল। 100 দিনের কাজ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন চালু হয়েছিল। আমরা বামপন্থীরা দাবি করেছিলাম যে 100 দিন নয় 200 দিনের কাজ চালু হোক। তখন বলা হয়েছিল যে ঠিক আছে, এটা পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। পরীক্ষামূলক ভাবে এটা চালু হয়েছে, পরবর্তী সময়ে এটা আস্তে আস্তে বৃদ্ধি করা হয়। এবং রাজ্যের বামফ্রন্ট থাকতে আপনারা জানেন যে 2015 এবং 16 94 দিন সেখানে কাজ হয়েছিল। 2016-17 80 দিন কাজ সেখানের মধ্যে হয়েছে, কিন্তু 3 লক্ষ টাকা বরাদ্দ আমাদের রাজ্য সেখানের মধ্যে কম পেয়েছে। নিশ্চয়ই বলবেন আপনারা কেন কম দিল? 33% বরাদ্দ আমাদের রাজ্যে সেখানের মধ্যে কমে গেল। আবার 2022-23 সঙ্গে তুলনা করলে কমে গেল কত? 197 কোটি টাকা এটা কমে গেল। এর প্রভাবটা কোথায়? এই যে কথা বলছিলেন এখন, এর প্রভাবটা হচ্ছে দুঃখীবকে গত অর্থ বছরে কাজ হয়েছে মাত্র 19.2, অর্থাৎ 19 দিন কাজ হয়েছে। 15 দিনের হাজিরা মানুষ পায়নি এখনো। আমি নিজে ভিজিট করে দেখে এসেছি, কথা বলে এসেছি। মাতার বাড়ি 37 দিন কাজ হয়েছে। রাজনগর 39 দিন কাজ হয়েছে।
পুরাতন আগরতলা 41 দিন কাজ হয়েছে, মোহনপুর 42 দিন কাজ হয়েছে, বিশালগড় 43 দিন কাজ